Why did BNP end before coming to power? Interesting. Let's see. পিনাকি ভট্টাচার্যর আঙ্কেলের যেই অ্যানালাইসিসটা আছে সেটা একটু আমরা দেখি। দেখেন, এই ব্যবসা করে 20 বছর। এই শুধু মুড়ি বিক্রি করেনি, আগে পল্টনে করতাম, বিএনপির নেতারা আমার দোকান খাইয়ে লাইছে, এখন আমি ফুটপাতে করি। সেখানে কত টাকা আপনার লস হয়েছে? প্রায় মাল সামানা ছিল 1.5 লাখ টাকার মতো, কিছু আনতে পারি নাই। আরো পোলাবানের পিছিয়ে 1.5 লাখ টাকার উপরে খরচ হয়েছে। এই তো 7-8 মাস আগে ওরা 5 গ্রুপ সাদা চাইছে, তো ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে। মুন্ডা গ্রুপ, কামাল গ্রুপ, সেলিম গ্রুপ, আরো 2টা গ্রুপের নাম জানি না। দেখলেন তো, একটা ক্ষুদ্র ব্যবসায়ী ঝালমুড়ি বেচছে, তার ব্যবসার উপরে বিএনপির 5টা গ্রুপ ঝাঁপে পড়িছে। শুধু তাই না, তার দোকান পর্যন্ত নষ্ট করেছে, তার মূলধন টুলধন নষ্ট করে দিছে। হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল চান্দাবাজি মাস্তানি আর খাই শুরু করলো, আমি তখনই বুঝে গেছি এই দল আর ক্ষমতা আসতে পারবে না। এইটা বিএনপির উপরে বিলা হইয়া বিরাগ ভাজন হইয়া বলছি তা কিন্তু না, খুব সলিড চিন্তা কাঠামো দিয়া আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি। আজকে আপনাদেরকে ধাপে ধাপে সেটা ব্যাখ্যা করব যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি যে বিএনপি ক্ষমতা আসতে। বিফোর উই স্টার্ট অ্যানালাইসিস, আমার কয়েকটা ব্যাপারে অপিনিয়ন আছে আর কি। অ্যাকচুয়ালি বিএনপি আর আওয়ামী লীগ দুটো দলেরই পলিটিক্যাল যে কাঠামোটা আছে এটা প্রায় সিমিলার। সেটা হচ্ছে যে কিভাবে দলের নেতা সিলেক্ট করা হবে, তারপর ইকোনমিক ক্যাশ ফ্লো কিভাবে চলবে, প্রত্যেকটা জিনিস প্রায় সিমিলার। যেমন নেতারা দে আর নট ড্রিভেন বাই সাম আইডিওলজি। কোনো একটা সমাজে চেঞ্জ আনতে হলে অফকোর্স কোনো একটা আইডিওলজি দ্বারা পরিচালিত হইতে হয়, কিন্তু যেখানে একটা মানুষের কোনো আইডিওলজি থাকে না, অফকোর্স সেখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পাওয়ার আর একটা হচ্ছে মানি, ক্ষমতা এবং টাকা, এই দুটো জিনিস থাকে। সো আওয়ামী লীগ আর বিএনপি দুটো দলই হচ্ছে যে এই জায়গাটায় সিমিলার, সেটা হচ্ছে টাকা এবং ক্ষমতা, এই দুটো জিনিস হচ্ছে যে তাদের মেইন ড্রাইভিং ফোর্স। এর ফলে মানে দুটো দলই তাদের কাঠামো সেমি, মানে তারা একইভাবে অপারেট করে আর কি। ঠিক আছে, যে ক্ষমতার শোডাউন, তারপরে চাঁদাবাজির মাধ্যমে ক্ষমতার চর্চা করা। সো একটা হায়ারার্কি আছে, হায়ারার্কিটা অ্যাকচুয়ালি ক্ষমতা এবং টাকা এই দুটার মাধ্যমে মানে নিশ্চিত হয় আর কি। এমনকি কারো যদি খুব ভালো পলিটিক্যাল ক্যালিবার থাকে বা ট্যালেন্টও থাকে বা নলেজও থাকে, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো লেটস সি what Pinaki uncle has to say about it. পারবে না, এইটারে বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আমি ঠিক কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বুঝে গেছি বিএনপি ক্ষমতা আসতে পারবে না, সেটা আপনাদেরকে আমি অঙ্ক কইসা বুঝাই দেবো আজকে। আসেন আল্লাহর নামে শুরু করি। ক্ষুদ্র ব্যবসায়ীরা হইল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বেস, তারা ভোটার সংখ্যার সবচেয়ে বড় গোষ্ঠী। যেমন ধরেন ছোট দোকানদার, মুদিখানার দোকানদার, হকার, ছোট রেস্টুরেন্ট, পরিবহন শ্রমিক, বাজার ব্যবসায়ী, ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, এই সব মিলায় এদের সংখ্যা কয়েক কোটির সমান। এই শ্রেণী প্রত্যেক দিন মানুষের সাথে যোগাযোগ রাখে, এক্সচেঞ্জ হয়, এরা জনমত তৈরি করে, প্রভাব ছড়ায়, সত্য মিথ্যা যাই হোক সেটা তথ্য ছড়ায়, সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে। শহরের যে অর্থনীতি, এটা 60-70% লেনদেন হয় এই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে। তাদের উপরে জুলুম মানে জনরায়ের মূল উৎসকে শত্রু বানানো, এটা মাইক্রো লেভেলের জুলুম। পত্রিকায় পাতায় আসবে না, খবর হবে না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলতে থাকবে। 2 নাম্বার, Yeah, there's one thing about like a small businessmen in Bangladesh. It's like যাদের অ্যাকচুয়ালি নলেজ নাই অথবা তারা গ্রো করতে চায় না নিজেদেরকে, তারা অ্যাকচুয়ালি একটা জেনারেশনাল বিশ্বাস বা প্রিজুডিস তাদের মনের ভিতরে থাকে। সেই প্রিজুডিস নিয়েই তারা মানে থাকতে চায় আর কি। মানে আমি নিজে পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেই ফ্রেমওয়ার্ক থেকে কথা বলতেছি, সেটা হচ্ছে যে আমার এলাকায় এরকম অনেক লোক আছে যারা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসায়ী, তারা হচ্ছে আওয়ামী লীগ করতো অথবা বিএনপি করতো, যেটাই তারা ডাইহার্ড, মানে একেবারে আওয়ামী লীগ অথবা বিএনপি লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং করে। তারা এর বেশি কোনো কিছু চিন্তা করতে চায় না, অথবা তাদের অনেকের আছে কোনো পলিটিক্যাল নলেজ নেই অথবা ইতিহাস নিয়ে তেমন একটা নলেজ নেই, অ্যান্ড দে ডোন্ট ওয়ানা থিঙ্ক অ্যাবাউট অল দিস থিংস। সো অনেকটা বড় ডেমোগ্রাফিক আছে যারা মানে এই যে পর্গেটরিটা আছে, মানে নলেজলেস যে পর্গেটরিটা আছে সেখানে মানে স্টাক হয়ে আছে আর কি। সো ইন দ্যাট কেস দে মাইট বি দ্য ডিফারেন্ট কেস, বাট এখানে পিনাকি দাদা যেটা বললো সেটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি ট্রু আর কি। সো আই এম নট শিওর হাউ মাচ ইটস
applicable in Bangladeshi society, but let's look at his analysis more so that we can get a clear picture. ক্ষুদ্র ব্যবসায়ী দেশের নগদ টাকার যে ইকোনমি সেটা চালায়। চান্দাবাজি হইলে এইটা লিকুইডিটি ড্রেইন হয়ে যায়, মানে নগদ টাকার প্রবাহ কমে যায়, দৈনিক নগদ প্রবাহ থেকে টাকা টেনে নেওয়া হয়। এদের থেকে টাকা টেনে নেওয়া মানে সরাসরি ইকোনমির যে অক্সিজেন এই সাপ্লাইটা বন্ধ করে দেওয়া। এইটাকে বলা হয় বিলো দ্য লাইন ইকোনমি, অর্থাৎ বাজার হাট দোকান এটা খালি করে যদি দেয় কোনো কেউ, তাহলে তার জনজীবনকে দিনে দিনে বিপর্যস্ত করে দেয়। কারণ এইটার চাপ এসে আলটিমেটলি ওই মানুষের উপরে, ক্রেতার উপরে, ভোক্তার উপরে পড়ে। ভোক্তাকে তো এই টাকাটা দিতে হয়। মানে ঝালমুড়ি ব্যবসায়ীর কাছ থেকে বিএনপি যে চান্দাটা নিচ্ছে, সে চান্দার টাকা তো ঝালমুড়ি ব্যবসায়ী ঝালমুড়ির দামের উপরে রাখবে, তাই না? তাহলে ঝালমুড়ি আলটিমেটলি যে কিনবে খাবে, তার ঝালমুড়ির দামটা বেড়ে যাবে। 3 নম্বর হইতেছে ছোট ব্যবসায়ীর উপরে জুলুম একটা কালেকটিভ গ্রিভেন্স তৈরি করে। কৃষক শ্রমিকের যে ক্ষোভ, এটা ছড়াইতে সময় লাগে, কিন্তু বাজারের ক্ষোভ ঘন্টার মধ্যে ছড়ায় যায়। এই যে এভরিডে সাফারিংস, এটা ডেইলি পলিটিক্যাল মেমোরি তৈরি করে মাথার মধ্যে, রাজনৈতিক স্মৃতি তৈরি করে, প্রত্যেক দিনে দুঃখের স্মৃতি, কষ্টের স্মৃতি। ক্ষুদ্র ব্যবসায়ী দ্যাটস ট্রু, বাট এখানে আমি আরও একটা জিনিস মানে অ্যাড করতে চাই, আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু আমি মনে করি আর কি অ্যাড করা উচিত, সেটা হচ্ছে যে এই যে পলিটিক্যাল স্মৃতিটা যে তৈরি হয়, এটা অ্যাকচুয়ালি অনেক সময় লাগে আমার মনে হয়। এই সময়টুকু মানুষের মানে নোবডি ডিজার্ভ সাফারিং, রাইট? সো এই সময়টাই লস আর কি। লাইক বাংলাদেশে একটা সময় 15-20 বছর আগে অনেক মানুষ আওয়ামী লীগ করতো, তাদের যে পলিটিক্যাল মেমোরিটা আছে এটা তৈরি হইতে হইতে মানে অনেক মানুষ আছে যারা একটা সময় আওয়ামী লীগ করতো, পরবর্তীতে যখন আওয়ামী লীগের যে ব্যাপারগুলো একেবারে ব্লেটেন্টলি সবার সামনে আসা শুরু করে, তারা অনেক মানুষ মানে আইডিওলজিক্যালি আওয়ামী লীগের সাথে আর নেই। সো এই যে পলিটিক্যাল মেমোরিটা আছে এটা তৈরি হইতে হইতে কিন্তু অনেক সময় লেগেছে, বাট ইন দ্য মিন টাইম দ্য ড্যামেজ হ্যাজ বিন ডান। সো দ্যাটস দ্য পয়েন্ট, লাইক I mean he is technically right, but at the same time it takes time. প্রত্যেকদিন মানুষের সাথে কথা বলে, এদের কষ্ট প্রত্যেকদিন জনমতকে বদলায় দেয়। কারণ বাজার প্রত্যেকটা এলাকার কেন্দ্র, বাজারে সবাই আসে চারিদিক থেকে। আমাদের দেশের মতো দেশের কোনো আন্দোলনের প্রেসার কুকার কোনটা জানেন? 3টা জায়গা প্রেসার কুকার। গেস করব। 1, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, 2, অফকোর্স মসজিদ, 3, as like I can guess obviously it's বাজার মার্কেটগুলো আর কি। লেটস সি কি আসেন সেটা দেখি। আন্দোলনের প্রেসার কুকার মাত্র 3টা জায়গা, বাজার, মসজিদ, I got one wrong. এই 3 জায়গায় যে কোনো আন্দোলনের প্রেসার কুকার। ব্যবসার উপরে জুলুম মানে আন্দোলনের জ্বালানি সরবরাহ করা। চিন্তা করেন তো, একজন দোকানদার কতজনের সাথে কথা বলে দৈনিক? 200 থেকে 300 জন। হকার কতজনের সাথে কথা বলে? 500 জন পর্যন্ত কাস্টমারের সাথে কথা বলে প্রত্যেক দিন। রিক্সা চালক, বাস চালক প্রত্যেক দিন কতজন যাত্রী পরিবহন করে? 30 থেকে 500। বাজারে যে বিক্রি করে, পণ্য বিক্রি করে, সেখানে শুধু আপনি কেনেন না, তাকেও সাপ্লাই করে অনেকে, পণ্য সাপ্লাই করে, একজন না অনেকে। তার মানে সে মাঝখানের কেন্দ্র, তাকে সাপ্লাই করতেছে, আপনি তার কাছ থেকে কিনতেছেন। এরা ইনফরমেশন স্প্রেডার, এরাই পলিটিক্যাল ন্যারেটিভ জেনারেট করে, তৈরি করে। এদেরকে বলা হয় গ্রিভান্স অ্যাম্পলিফায়ার। গ্রিভান্স অ্যাম্পলিফায়ার মানে তার ক্ষোভ, I mean political rumor generator. Yeah, that's right, not political narrative generator. গণপরিবহন, মসজিদ, এবং এরা র্যাপিড মোবিলাইজার, খুব দ্রুত জনমতকে মোবিলাইজ করতে পারে। এদেরকে বলা হয় পেটি বুর্জোয়া। প্রথমে বুঝে নিই পেটি বুর্জোয়া কাকে বলে। এটা কমিউনিস্ট টার্মিনোলজি আর কি। পেটি বুর্জোয়া হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অপোজিশন ব্লক, ক্ষুদ্র ব্যবসায়ীদের শ্রেণী আর কি। রাজনৈতিকভাবে এরা সবচেয়ে অস্থির, কিন্তু সবচেয়ে ক্ষমতাশালী মোবিলাইজার। এটা বুঝলে দেখতে পারবেন বিএনপি এই গ্রুপটাকে খেপায় তুলছে ক্ষমতায় যাওয়ার আগে। তো পেটি বুর্জোয়া হলো এমন এক সামাজিক অর্থনৈতিক শ্রেণী, সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী যাদের কাছে অল্প পুঁজি আছে এবং নিজের শ্রম আছে, যারা নিজের পুঁজি এবং নিজের শ্রম দুইটা দিয়ে ব্যবসা চালায়। পুঁজিপতি কিন্তু নিজের শ্রম দেয় না, নিজের পুঁজি দেয়। কিন্তু স্বল্প পুঁজির ব্যবসায়ী পেটি বুর্জোয়ারা নিজের শ্রমও দেয়, পুঁজিও দেয়, এই দুইটা দিয়ে ব্যবসা চালায়। এরা না পুরোপুরি শ্রমিক, না পুরোপুরি পুঁজিপতি। ছোট দোকানদার, হকার, কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট উদ্যোক্তা, এরা সবাই পেটি বুর্জোয়া। পেটি বুর্জোয়ার 4টে মূল বৈশিষ্ট্য মার্কসের সংজ্ঞা অনুযায়ী। কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118,
এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে আপনি বামপন্থী বানিয়ে দিচ্ছেন, আমাদেরকে কমিউনিস্ট বানিয়ে দিচ্ছেন, মার্ক্সবাদী বানিয়ে দিচ্ছেন। এগুলো জানা দরকার, না জানলে বোঝা যায় না সমাজকে, সোসাইটিকে, আন্দোলনকে, সংগ্রামকে, লড়াইকে, এগুলো বোঝা যায় না। এই যে মার্ক্স বলছে এদের 4টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে স্বল্প পুঁজি থাকে, 2 নাম্বার নিজের শ্রম দিয়ে কাজ চালায়, 3 নাম্বার হইতেছে কখনো কখনো 1 থেকে 5 জনের মতো শ্রমিক রাখতে পারে, সেও পেটি বুর্জোয়া। আর তারা বাজারের ওঠানামায় খুব সংবেদনশীল, এদের একটা অর্থনৈতিক ইনসিকিউরিটি আছে। এরা বুর্জোয়া কারণ পুঁজি আছে। এরা পেটি, ছোট, পেটি মানে ছোট, এটা ফ্রেঞ্চ শব্দ, ছোট, এটা ছোট পুঁজি, পুঁজি ছোট, এই ব্যবসার পরিধি ছোট। গ্রামসি বলছে যে এরা পলিটিক্যালি ভোলাটাইল, ইজিলি মোবিলাইজ করা যায়, এবং ক্রাইসিসের সময় তারা পাওয়ারের ব্যালেন্সকে নড়াচড়া করায় দিতে পারে, একদম ক্ষমতাকে হেলায় দিতে পারে তারা। হাসিনার পতনের সময় এরাই মূল ভূমিকা রাখছিল, আমরা সেটা পরবর্তীতে দেখব। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি আমার এপিসোডগুলো যখন তৈরি করি, আমি এই পেটি বুর্জোয়া সম্প্রদায়কে অ্যাড্রেস করি। এরাই আমার এপিসোডের মূল দর্শক। এটার উদাহরণ আবারও দেখতে পারি, ধরেন হকার, কাঁচা বাজারের ছোট দোকানদার, চায়ের দোকানদার, মুদিখানা, সেলাইয়ের কারিগর, রিক্সা, অটো চালক, ছোট পরিবহনের মালিক, ছোট মেরামতের দোকান, ক্ষুদ্র গার্মেন্টস, টেইলার, ছোট ট্রেডার, পাইকার, সেলুন, ছোট রেস্টুরেন্ট, ওয়ার্কশপ। এরা আমাদের মতো দেশের শহরে অর্থনীতির 60 থেকে 70% ক্যাশ ট্রানজাকশনে এদের হাত দেওয়া হয়। তো এদেরকে কেন আলাদা শ্রেণী হিসাবে ধরা হয়? কারণ এরা পুঁজিপতির মতো শোষক না, শ্রমিকের মতো আবার শুধুই শোষিত না, এই 2 দিকে ধাক্কা খায় এরা। এবং ইকোনমিক ইনসিকিউরিটিতে তাদের রাজনৈতিক আচরণকে অস্থির করে তোলে। বর্ষা বিপ্লবে মাঠের লড়াইটা করছে কারা জানেন? রক্ত দিছে কারা? এই পেটি বুর্জোয়া। সো ইন শর্ট টার্মস পেটি বুর্জোয়া হচ্ছে যে অ্যাকচুয়ালি যারা দিন আনে দিন খায়। অফকোর্স সমাজে একটা ডিসেন্ট অ্যামাউন্ট তাদের ফেস আছে, তারপরে ইমেজ আছে, আর অলসো ইকোনমিক্যালি তারা হচ্ছে যে মিডল ক্লাস বা মধ্যবিত্ত। সো ইয়া, শ্রমিক আর ক্ষুদ্র ব্যবসায়ী এরাই ছিল রাজপথের মূল শক্তি। দেখেন শহীদ হয়েছে তারাই সবচেয়ে বেশি। আর যদি আপনি তাদের এডুকেশন লেভেল দেখেন, ও মাই গড, ক্ষুদ্র ব্যবসায়ী 120, 35 বছরের, কম বয়সী 79%, 35 বছরের বেশি বয়সী 21%। আই মিন সবচেয়ে বেশি না, তবে ওয়ান অফ দ্য বিগেস্ট চাঙ্ক অফ দ্য পার্ট, ইউনো। ও ইয়া, এস এস ক্ষুদ্র ব্যবসায়ী পেটি বুর্জোয়া, বাট শ্রমজীবী তারাও অলসো লাইক মিক্সড পেটি বুর্জোয়া ক্যাটাগরিতে পড়ে আর কি। লাইক লেটস সে কোথায় তারা পড়ছে? তাহলে দেখবেন মাদ্রাসা শিক্ষিত এরা। মাদ্রাসা শিক্ষিতরা শহীদদের একটা বড় অংশ। জেমস স্কট একজন অ্যানথ্রোপোলজিস্ট, ওনার 2টা খুব গুরুত্বপূর্ণ বই আছে। মালয়েশিয়ায় উনি গবেষণা করছিলেন। ওনার একটা বই হইতেছে ওই মাদ্রাসা শিক্ষিতরা শহীদদের একটা বড় অংশ। এটার একটা খুব মানে লজিক্যাল সাইকোলজিক্যাল দিক আছে। এটার কারণ হচ্ছে তাদেরকে মোবিলাইজ করা খুব ইজি, অ্যান্ড অলসো লাইক তাদের এটা একটা শক্তিও বলা চলে, তারপরে দুর্বলতাও বলা চলে। ইটস বিকজ তারা মাদ্রাসা, সাধারণত বাংলাদেশের মাদ্রাসাগুলো অনেক ডিসিপ্লিনড হয়, তাদেরকে অনেক ডিসিপ্লিন রাখা হয়, মানে হুজুর যা বলে তাই হবে, ঠিক আছে। অ্যান্ড এই ডিসিপ্লিনারি ক্যারেক্টারিস্টিকটা আছে, এটার কারণে তাদেরকে খুব ইজিলি মোবিলাইজ করা যায়। তারা হচ্ছে যে জাস্ট তাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস থাকে ভিতরে ভিতরে, খুব সামান্য একটা। এর ফলে হয় কি, তাদেরকে যখনই মানে কোনো একটা আইডেন্টিটি দেওয়া হয়, কোনো একটা লক্ষ্য দেওয়া হয়, তারা তখন খুব ইজিলি মোবিলাইজড হয়ে যায়। সো আমি মনে করি এটাকে দুর্বলতা বলা চলে না, বাট এটাকে যদি ভালো কাজে ইউজ করা হয়, আই মিন লাইক দে গট এ ভেরি গুড পটেনশিয়াল ইন বাংলাদেশি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। অফ উইক অ্যান্ড ডোমিনেশন অ্যান্ড দ্য আর্টস অফ রেজিস্ট্যান্স। উনি বলছেন যে এই যে পেটি বুর্জোয়া এরা প্রাইমারি ক্যারিয়ার অফ এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্টস। তো এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্টসটা কি? উনি মূলত মালয়েশিয়া একটা গ্রামীণ সমাজের দৈনন্দিন প্রতিরোধ, এভরিডে রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, ওইটা নিয়ে 2 বছরের একটা এথনোগ্রাফিক গবেষণা করছিলেন। মানে ওখানে জনগণের সাথে থেকে ওদের আচরণ দেখে দেখে যে গবেষণা হয় সেটাকে এথনোগ্রাফিক গবেষণা বলে। তো উনি দেখাইতেছেন যে সাধারণ মানুষ তাদের অসন্তোষ দৈনন্দিন আলাপ এবং নিন্দা দিয়া বাজার এবং সামাজিক পরিসর দিয়ে ছড়ায় দেয়। সাধারণ মানুষ সরাসরি বিদ্রোহ না করিয়া গুঞ্জন, গুজব, গোপন রাজনীতি ধীরে 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 ছোটখাটো স্যাবোটাজের মাধ্যমে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ করে।
ক্ষমতাবানদের সামনে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া দেখে সেটাকে বলা হয় পাবলিক ট্রান্সক্রিপ্ট। ক্ষমতার আড়ালে যেটা বলে সেটা হইতেছে হিডেন ট্রান্সক্রিপ্ট। এই দুয়ের যে পার্থক্য এটাই হইতেছে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্ট। বোঝা গেছে? তার মানে সে যেটা মুখে বলতেছে আর তার অন্তরে যেটা লুকানো আছে সেটাই আসল রাজনীতি। এই জিনিসটা বুঝতে হয় পলিটিক্যাল ওয়ার্কারদের। এই হিডেন ট্রান্সক্রিপ্টটাই বাজারে দ্রুত ছড়ায়। তাদের ক্ষোভ বিক্ষোভ ছাইচাপা আগুনের মতো ধীরে 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 ভিতর দিকে ছড়াইতে থাকে। তো স্কট বলতেছে যে যেখানে এই যে ইনফর্মাল ইকোনমি, যেটা এই যে বলছি যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যে অর্থনীতি চালায় এবং সেইখানে যদি জুলুম থাকে, তাহলে এই যে পেটি বুর্জোয়া ক্লাস এরা সবচেয়ে দ্রুত গণক্ষোভকে বহুগুণে বাড়ায় দেয়। ক্ষোভ সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে। তো উনি বলছেন যে এটা থ্রেশহোল্ড ক্লাস, এর কারণ এদের সমাজতাত্ত্বিক অবস্থান হচ্ছে অস্বাভাবিক। এরা কর্মজীবী মানুষের মতো গরিব না, আর পুঁজিপতির মতো ক্ষমতাবান না, মধ্যবিত্তের মতো শিক্ষিত স্থির না, কিন্তু বাজারের তারা দৈনিক শোষণের মুখোমুখি হয় আর এইরকম পলিটিক্যাল পার্টিগুলোর জুলুমের মুখোমুখি হয়। তো গ্রামসি এদেরকে বলছে ইনসিকিউর স্ট্যাটা। ইনসিকিউর স্ট্যাটা মানে অরক্ষিত জনগোষ্ঠী, যারা সবসময় একটা পলিটিক্যাল সিকিউরিটি, পলিটিক্যাল রাজনৈতিক সুরক্ষার খোঁজ করে। একটু শোষণ বাড়লে এই শ্রেণী বিস্ফোরক হয়ে ওঠে এবং তাদের শত্রু পরিচয় খুব সহজে তৈরি হয়ে যায়। সে তার শোষণকারী, তার জুলুমকারীর মুখ দেখতে পায়, বাজারে চাঁদা নেওয়া ক্যাডার দেখতে পায়, পুলিশ ঘুষ নেওয়া দেখতে পায়, স্থানীয় মাফিয়াকে দেখতে পায়, সিন্ডিকেট সে দেখতে পায়। এটাকে চার্লস টিলি বলতেন ভিজিবল অপ্রেসার। দেখা যায় মানে শ্রমিক শ্রেণী, কৃষক, এরা তো ভিজিবল অপ্রেসারকে দেখতে পায় না, তার শোষককে দেখতে পায় না, কিন্তু এরা দেখতে পায়। এই শ্রেণীর শত্রু অ্যাবস্ট্রাক্ট না, বোঝা যায় না, চেহারা তেমন না, এর জুলুমকারী প্রত্যেকদিন তার সামনে এসে দাঁড়ায়। এই কারণে তাদের প্রতিবাদ হয় খুব দ্রুত, খুব দ্রুত এটা সহিংস হয়ে ওঠে। এরাই ফাস্ট মুভার, দ্রুত এরা মোবিলাইজ হয়, রাস্তায় নামে পড়ে। এরাই ক্রাউড মেকার, এরা জনগণকে নামায় ফেলতে পারে। যখন বিদ্রোহ হয়, বিপ্লব হয়, 3 ধরনের মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা প্রথম রাস্তায় নামে এদেরকে বলা হয় ফাস্ট মুভার, ক্রাউডকে ধরে রাখে এদেরকে বলা হয় ক্রাউড স্টেবিলাইজার, আর যারা অবস্থান ধরে রাখে তাদেরকে বলা হয় স্ট্রিট কর্পস। এই 3 ধরনের। আমরা যখন জুলাই বিপ্লব করছি এই 3 ধরনের মানুষকে আমরা একসাথে মোবিলাইজ করছি। এই 3টা ভূমিকায় এই পেটি বুর্জোয়া স্বাভাবিকভাবে পালন করতে পারে, কারণ তারা রাস্তাতেই থাকে। তারা দোকান বন্ধ করে দিতে পারে, বাজার অবরোধ করে দিতে পারে, ধর্মঘট করতে পারে। সবকিছু বন্ধ করে দিলে তার শহর থেমে যাবে, শহর তার সবকিছু বন্ধ করে তারা রাস্তায় নেমে এসে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এরাই বিদ্রোহের ব্যাকবোন, এরাই হইতেছে আরবান ডমিনেন্স উইদাউট ফর্মাল পাওয়ার। এর মানে শহরে বাট দে আর ভেরি ভালনারেবল টু প্রপাগান্ডা, এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশের পেটি বুর্জোয়া। বাংলাদেশ না, সারা বিশ্বের লাইক প্রত্যেকটা দেশের সোসাইটিতে একটা না একটা পেটি বুর্জোয়া ক্লাস থাকে। And they are the most susceptible people to the propaganda. And এর ফলে আমি মনে করি বিএনপি হচ্ছে যে এত পরিমাণ নার্ভ করা হয়েছে, তাদেরকে এত পরিমাণ নার্ভ করা হয়েছে যে তারা মানে প্রপাগান্ডা করার মতো সেই ব্রেইন নেই তাদের। দলে মানুষ, এমন কোনো মানুষ নেই যারা মানে ভালো এখন প্রপাগান্ডা করতে পারে, কারণ পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার শেষ হয়ে গেছে। সো এই দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট আমি মনে করি বাংলাদেশে পলিটিক্যাল রাইট যেসব দল আছে, যেমন জামাত, শিবির, এদের জন্য। বিকজ শিবির অ্যান্ড জামাত, দে হ্যাভ বিন উইথ দ্য পজিটিভ প্রপাগান্ডা for a long time. So I guess they have a good political long shot here. So yeah, I think I know where is Pinaki Bhattacharya is going with this, and I can understand right now like what's going on here. কর্তৃত্ব এটাই। আপনি পেটি বুর্জোয়াকে আপনার পাশে রাখবেন পলিটিক্যালি, আপনার পাশে আর কেউ দাঁড়াইতে পারবে না। তো মিডগেলের একটা বই আছে স্ট্রং সোসাইটিজ অ্যান্ড উইক স্টেটস, ওখানে বলছেন উনি যে রাষ্ট্রের ক্যাপিলারি যেখানে দুর্বল সেখানে পেটি বুর্জোয়া অল্টারনেটিভ পাওয়ার, বিকল্প পাওয়ার তৈরি করে। এরকম ধরেন বাংলাদেশ, পাকিস্তান, তিউনিসিয়া, মিশর, ফিলিপাইন, সবখানে এই বিষয়টা দেখা গেছে। আসেন আমরা ইতিহাস থেকে কয়েকটা উদাহরণ দেখি। মিশর যে হোসনি মোবারক সরকার পতন হইল, এটা কি ছিল জানেন? এটা পুলিশ নিয়মিত চাঁদা তুলতো ছোট দোকানদারের মধ্যে থেকে, এবং ছোট দোকানদারদের মধ্যে থেকে খুব জমা হয়েছিল। সো এখানে উনি খুব সম্ভবত যেসব কান্ট্রিতে পলিটিক্যাল শিফট হয়েছে সেসব কান্ট্রির উদাহরণ টেনে অফকোর্স এই একটা জিনিসই মানে প্রমাণ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে যারা আছে বাংলাদেশের মিডল ক্লাস মানুষ, তারা শোষিত হয়, যাদের দ্বারা শোষিত হয় তাদের মানে এই যে শোষণটা আছে এটা একটা না একটা সময় ব্যাকফায়ার করবেই। সো দিস ইজ দ্য বেস্ট টাইম, লাইক নির্বাচনের সময়। হ্যাঁ, বাংলাদেশের মানুষ একমাত্র পলিটিক্যাল অপোনেন্ট অথবা পলিটিক্যাল
সেকেন্ড অপশন হিসেবে একমাত্র বিএনপিকেই দেখতো তখন ফর লং টাইম। বাট আই ডোন্ট নো, মেবি জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষদের একটা মানে মাইন্ডসেটে একটা হিউজ চেঞ্জ আসছে, যার ফলে আমি মনে করি ইটস পসিবল দ্যাট তারা হচ্ছে যে বিএনপিকে ভোট নাও দিতে পারে। সো ইন দ্যাট কেস I guess his analysis is on point, like nearly on point. So yeah, this is it for today. See you. Bye bye.